টুসির রিক্সা রাস্তার মোড় পার হয়ে অন্য রাস্তায় আসতেই রাফি কালো একটা বাইক নিয়ে রিক্সার সামনে এসে সোজা ব্রেক কষে। রিক্সাওয়ালা হঠাৎ এমন হওয়ায় দুর্ঘটনা এড়াতে সেও হঠাৎ ধুপ করে রিক্সায় ব্রেক কষে। সাথে সাথে টুসি পড়তে পড়তে বেঁচে যায়। ভয় পেয়ে বুকে ফু দিয়ে সামনে তাকাতেই রাফিকে দেখে অবাক হয়ে যায় টুসি। আজ 2 দিন হলো রাফি নতুন বাইক নিয়েছে নিজের জন্য। ফিরবে না আর অস্ট্রেলিয়ায় সিদ্ধান্ত নেয়, তবে কাউকে এখনো সেটা বলেনি। এখানে নতুন কোনো ব্যবসা করবে সে। বয়স তো আর কম হলো না। জীবনের 33টা বছর সে পার করেছে একা একা। বাঁচবেই বা আর কয়দিন। দূর প্রবাসে না থেকে দেশে বসে কিছু করলে মন্দ হয় না। শুধু শুধু বিদেশে যে একা একা কষ্ট করার কোনো মানেই হয় না। চোখ ছোট ছোট করে টুসিকে রাফি তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিক্সাওয়ালাটাকে টাকা দিয়ে প্যাসেঞ্জার রেখে চলে যেতে বলে ইশারায়। অজ্ঞত টুসি কিছু বুঝে ওঠার আগেই বুঝতে পারে সে রিক্সা থেকে নিচে নেমে দাঁড়িয়েছে। রিক্সা টুসির পাশ কাটিয়ে চলে যেতেই টুসির নাকের পাটাটা ফুলিয়ে রাফির দিকে তাকায়। এটার মানে কি? এমন চাহনি বুঝতে পেরে রাফি টুসির কাঁধ থেকে ব্যাগটা টেনে নিয়ে পার্স খুঁজে বের করে। প্রথমে ফোনটা নিয়ে নেয়, পরে ব্যালেন্স চেক করে দেখে তাতে বেশ কিছু টাকা আছে ব্যাগে। অথচ টাকা থাকা সত্ত্বেও অন্য কেউ ভাড়া দিচ্ছে। বাহ, দারুণ। রাফি টুসির ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা লক করা। তাই খুব সাবলীলভাবেই টুসির ফোনের দিকে তাকিয়ে বলল, পাসওয়ার্ড কত? টুসি এবার রেগে গেল। একে তো এইভাবে মাঝ রাস্তায় রিক্সা থামিয়েছে, রিক্সা তাড়িয়েছে, ব্যাগ কেড়ে নিয়েছে, কথাই বলে পারমিশন ছাড়া মেয়েদের ব্যাগে হাত দিতে নেই। তবুও সে ব্যাগের ভেতরে হাত দিয়েছে, ফোনটাও নিয়েছে, আবার পার্সও চেক দিয়েছে। এখন আবার ফোনের পাসওয়ার্ড চাইছে। কি ভেবেছে এটা কি লোকটা? সে পাসওয়ার্ড চাইবে আর টুসি পাসওয়ার্ড দিয়ে দিবে? কখনোই না। টুসি রাফির হাত থেকে ফোন আর ব্যাগ ফেরত নিতে গেলেই রাফি সামনে হাত দেখিয়ে থামিয়ে দেয়। টুসি এগোতে যেও থেমে যায়। রাফি পুনরায় বলল, পাসওয়ার্ড কত? জানি না, সোজাসাপটা উত্তর দেয় টুসি। রিয়েলি? ফোনের পাসওয়ার্ড তুমি জানো না? কিন্তু একটু আগে তো ফোন নাম্বার আদান প্রদান করছিলে। তাতে আপনার সমস্যা কোথায়? দিন, আমার জিনিস আমাকে ফেরত দিন। পাসওয়ার্ড বললে ফোনটা ফেরত দিলেও দিতে পারি, নয়তো। মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে একটা মেয়ের ব্যাগ নিয়ে ডাকাতের মতো করে টানা হেঁচড়া করছেন কেন আপনি? আমি কিন্তু লোক জড়ো করব। আই ডোন্ট কেয়ার। পাসওয়ার্ড বলো। বলবো না। টুসির কথাটা শেষ হতে না হতেই রাফি টুসির পার্সটা টান দিয়ে ফেলে দেয় রাস্তার পাশে ম্যানহোলের ভিতর। টুসি এমন হওয়ায় অনেকটা অবাক হয়ে চমকে ওঠে। পার্সটা তার খুব পছন্দের ছিল। এক মেলা থেকে সুজন ভাই কিনে দিয়েছিল তাদের 3জনকে। রুবি রুনার পার্স দুইটা একরকম, আর টুসির পার্সটা আলাদা। তবে তাদের দুজনের থেকে অনেক অনেক বেশি সুন্দর বলে মনে হলো টুসির কাছে টুসিরটা। সেখান থেকে এই পার্সটা সে সবসময় তার সাথেই রেখে আসছে। এতটা যত্ন করে যে দেখে মনে হয় সদ্য কেনা হয়েছে এটা। টুসি রেগে গিয়ে বলল, কি করলেন এটা? আমার পার্স ফেলে দিলেন কেন? পার্স থাকা সত্ত্বেও যদি সামান্য রিক্সা ভাড়াটা অন্য কাউকে দিতে হয়, তাহলে নিজের কাছে পার্স রাখার কোনো মানেই হয় না। এবার পাসওয়ার্ডটা বলবে নাকি এটাও? এটা কি ফেলে দিবেন এটা? এক্স্যাক্টলি, ঠিক ধরেছ। এবার বলো, বলবে কি না? মমতা বেগমের হাতের পাওয়া ফোনটা যদিও টুসি নিতে চায়নি সেই সময়, কিন্তু এখন ফোনটা তার প্রিয় একটা জায়গা দখল করে নিয়েছে। ফোনটা ফেলে দিবে এটা শুনে বুকের ভেতরটা ধপ করে উঠল টুসির। শখের পার্সটার মতো এটাকে খোয়াতে চায় না টুসি। এই লোকটাকে টুসি একটুও বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। তাই বাধ্য হয়ে পাসওয়ার্ডটা বলল। রাতে টুসি বিছানায় উবু হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। ভীষণ মন খারাপ তার। তখন ফোনের পাসওয়ার্ড নিয়ে রাফি টুসিকে ওইভাবে রেখে চলে আসে সেখান থেকে। টাকাও নেই, ফোনও নেই যে সুজন ভাইকে ফোন করে তাকে নিতে আসতে বলবে। তাই হাঁটতে হাঁটতে বাসায় এসে সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে। রাতে খাবার নেওয়ার জন্য বলা হলেও টুসি খাবার নিতে আসেনি। রুনা টুসির শরীর ঠিক আছে কিনা এটা দেখতে টুসির রুমে গেলে যখন দেখে টুসি কান্না করছে, তখন কি হয়েছে জানতে চাইলে টুসি সবটা খুলে বলে। রুনা তো পুরাই অবাক।
তার ভাই রাফির চরিত্র এমন ঠিক হজম করতে পারল না রুনা। নিশ্চয় টুসির কোথাও ভুল হচ্ছে, এটা ভেবে রুনা চলে যায় নিজের রুমে। দেখতে দেখতে আরো 3-4টা দিন কেটে গেল টুসির। মমতা বেগমকে টুসি ফোনের বিষয়ে কিছুই জানায়নি, আর না প্রয়োজনে কোনো টাকা নিয়েছে। কোচিং শেষ করে এসে নিজের রুমেই থেকেছে। খাবারটাও ঠিক মতো খেয়েছে কিনা কে জানে। এই 2 দিন ঠিক মতো নিচে নেমে এসে মমতা বেগমকে আগের মতো করে কাজে সাহায্যও করেনি। সময়ের আগে বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে কোচিংয়ে যায়, আবার হেঁটে হেঁটে আসে। বাসায় এসে টুসি নিজের রুম থেকে বেরও হয় না। মমতা বেগম বিষয়টা আয়ত্তে নিলেন না, এটা ভেবে যে হয়তো পড়ার অনেক চাপ যাচ্ছে, তাই তো অন্য দিনের তুলনায় আগে আগে কোচিংয়ে যায়, সারাদিন রুমে বসে পড়াশোনা করে। রুনাও মমতা বেগমকে তেমন কিছুই বলেননি। টুসি মেরুন আর সুজনকে সবটা বলার পর কান্নায় ভেঙে পড়ে। সুজনের ভীষণ রাগ হলো রাফির ওপর। টুসি সুজনের কাছে আবদার করে তার কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে, যেন সে নিজের খরচটা নিজেই বহন করতে পারে। সুজন টুসিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। সবে মাত্র এইচএসসি পাস, তার উপরে বয়সও কম। এই সামান্য সার্টিফিকেট নিয়ে কোথাও কোনো জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, যেখানে বড় বড় ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করা হাজার হাজার সার্টিফিকেট রাস্তায় পড়ে রয়েছে অফিসের স্টোর রুমে। অনেক ভেবে চিনতে মেরুন একটা আইডিয়া দিল তার মতন টিউশনি করানোর জন্য, কিন্তু ঘুরে ঘুরে টিউশনি করাটাও খুব টাফ টুসির মতো মেয়েদের জন্য। তাছাড়া মমতা বেগমও এটা অ্যালাউ করবেন না। সুজন দিন রাত করে অনেক বন্ধুদের সাথে যোগাযোগ করার পর নিকটবর্তী একটা কোচিং সেন্টারে কথা বলে, যেখানে ক্লাস 3 থেকে 7 পর্যন্ত বাচ্চাদেরকে পড়ানো হয়। বুঝিয়ে বললে মমতা বেগম এটা করতে না করবেন না টুসিকে। এতটুকু বিশ্বাস সবারই ছিল মমতা বেগমের ওপরে। টিউশনির ডিলটা ফাইনাল করে সুজন সকালে হঠাৎ করেই মমতা বেগমের কাছে ফোন করে টুসির সাথে কথা বলার জন্য। রুনা তখন মমতা বেগমের পাশেই ছিল। মমতা বেগম সুজনকে বলে টুসির ফোনে ফোন দিয়ে কথা বলতে। তখনই রুনা মমতা বেগমকে টুসির বলা কথাগুলো বলে। হল রুমের ডিভানে আয়েশ করে বসে আছে রাফি। একটু আগেই তার মমের করা প্রশ্নটা ঠিক গায়ে মাখল না সে। রুনা অপার পাশে আপেল হাতে বসে নীরব দর্শকের দায়িত্ব পালন করছে। টুসি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশেই। মমতা বেগম রয়েছে। নিজের করা প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রতিক্রিয়া না দেখে মমতা বেগমের কণ্ঠে কঠোরতা এনে বললেন, চুপ করে আছো কেন? তুমি কি সত্যি টুসির ফোনটা কেড়ে নিয়েছো? হ্যাঁ নিয়েছি। তো মম, কোনো সমস্যা? নিয়েছো? আবার বলছো কোনো সমস্যা? রাফি, ওটা তোমার নয়, টুসির ফোন, যেটা আমি কিনে দিয়েছি ওর জন্য। তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি নিজের দেওয়া ফোনটা নিজে নিয়ে নিয়েছো। ফোন নিতে হলে নিজের দেওয়া ফোন কেন নিতে হবে মম? এটা কোন শাস্ত্রে লেখা আছে যে নিজের ফোন না দিলে সেই ফোন নিয়ে নেওয়া যায় না? ও যা করেছে, ওর জায়গায় রুবি রুনা থাকলেও আমি ফোনটা নিয়ে নিতাম। টুসি ঠোঁট চিপে চোখ বড় বড় করে রাফির দিকে তাকায়। সে অন্যায় কখন করলো? যা করার রাফি নিজেই করলো, অথচ কি সুন্দর করে টুসির নামে একটা অপবাদ ঠুকে দিল। ভাবা যায় কতটা খারাপ এই লোক। রুনা সন্দেহের চোখে টুসির দিকে তাকায়, মনে মনে বলল, ও মা, নিজের করা অন্যায়ের কথা না বলে শুধু আমার ভাইয়ের দোষ দিল এই মেয়ে। মমতা বেগম রাফির দিকে চোখ ঘুরিয়ে টুসির দিকে চাহনিতে প্রশ্ন ছুড়ে তাকায়। সবার এমন রিয়াকশন দেখে রাফি স্বাভাবিকভাবেই বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, যা করেছে আমি সেটাই বলেছি। কি করেছে ও? 3 দিন ফোন দিতে না দিতেই দিনে 30 বার ছেলেদের কল আসে ওর ফোনে। মানে 30 বার কল ইন্টু 30 দিন ইজিক্যাল টু 900টা কল। এটা স্বাভাবিকভাবে মেনে নিলাম। মাত্র 3 দিনে যদি 30টা কল আসে, চতুর্থ দিন থেকে 40টা কল আসা শুরু করবে। পঞ্চম দিনে আরো 10টা কল বাড়বে, ষষ্ঠ দিনে আরো 10টা বাড়বে। এভাবে বাড়বে ছাড়া কমবে না। সমীকরণ তো এটাই বলে। এবার পরের কথা হলো, মাত্র 5 মিনিটেই একটা ছেলের জোগাড় হয়ে যাচ্ছে ওর। 24 ঘন্টায় কতগুলো হবে
একবার ভেবে দেখো মম। যাক, সেই হিসাবটা আমি এখন করছি না। আমি নিজের চোখে দেখেছি ও অচেনা অজানা একটা ছেলেকে যেচে পড়ে নাম্বার দিচ্ছিল। এমনকি ছেলেটা ওর যাওয়ার ভাড়াও দিয়ে দিয়েছে রিক্সার। মাত্র 5 মিনিটেই ভাড়া পর্যন্ত দিয়ে দিয়েছে। আর ওই 3 দিনে কি কি দিচ্ছে কে জানে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে দেখো আমি মিথ্যা বলছি কিনা। কি সব ভূতের মন্ত্র পড়ছেন আপনি, হ্যাঁ? রাফির বলা কথাগুলো সব মাথার উপর দিয়ে গেল টুসির। কিন্তু তার নামে বাজে কথা বলছে এটা বুঝতে পেরে রেগে গিয়ে টুসি বলল, আম্মা তুমি বিশ্বাস করো, সুজন ভাই ছাড়া আমাকে আর কেউ ফোন দেয় না। মনে আছে আলভির কথা বলেছিলাম তোমাকে? সুজন ভাইয়ের পরিচিত। 2 দিন আগে কসিনের শীটের টাকা খুচরো ছিল না বলে আমি আলভি সহ আমার শীটের দাম দিয়ে দিয়েছিলাম। সেটা দিতেই আলভি আমাকে ক্রসিংয়ের বাইরে দাঁড় করিয়ে দিতে চায়। আমার নাম্বার চেয়েছিল, আমি দেইনি বলে তার নাম্বার আমাকে দিয়েছে, যেন প্রয়োজনে আমি তাকে ফোন দিতে পারি। অনেক বুঝিয়ে জোর করে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো নিতে চায়নি। তাও আমার ভাড়া দিয়ে দিয়েছে। জানো আম্মা, আলভি আমার ভাড়া দিয়েছে বলে উনি আমার শখের পার্সটা, যেটা সুজন ভাই দিয়েছিল, সেই পার্সটা পাশের ম্যানহলে ফেলে দিয়েছে। রাফি যতই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে চাক না কেন, টুসি ঠিকই সেই রাগকে আগুন ঢেলে দেওয়ার মতো কাজ করে দাউ দাউ করে আরো বাড়িয়ে দেয়। তাহলে সুজনের দেওয়া পার্টস ছিল ওইটা, যে এত যত্ন করে নিয়ে বেড়াতো টুসি? ভাবতেই রাগে রাফির চোয়ালটা শক্ত হয়ে আসে। টুসির চোখে পানি চলে আসলো এবার। চোখের পানি মুছে নিয়ে বলল, কলঙ্কের দাগ তো আমার আছেই, কিন্তু আজ আপনি আমার চরিত্রেও দাগ কাটলেন। আপনার সামনে আসতেই আমাকে 100 বার ভাবতে বাধ্য করে দিলেন। এখন থেকে রুনার বিয়ের আর কয়েকটা দিন বাকি মাত্র। আজ 3 দিন হলো টুসি খুব সকালে উঠে সুজনের যোগাযোগ করা কোচিং সেন্টারে ক্লাস নিতে যায়। মমতা বেগম প্রথমে নিষেধ করলেও টুসি যখন বলে সে নিজের পায়ে একটু দাঁড়াতে চায়, এই অবসর সময়টুকু কাজে লাগাতে চায়, তখন আর মমতা বেগম বাধা দিল না টুসিকে। এর পেছনে যথেষ্ট কারণও আছে। আবার সব কারণের পেছনেও সবচেয়ে বড় কারণটা হলো রাফির বাড়াবাড়ি। তিনিও চান টুসি যেন সামনে এগিয়ে যেতে পারে, হোক না শুরুটা অল্প থেকেই যখন জীবনের সবচেয়ে বড় বড় ঘটনা তার সাথে ঘটে গেছে, সেখানে বয়সের দোহাই দিয়ে পিছিয়ে দেওয়াটার কোনো মানেই হয় না। সবকিছু স্বাভাবিকভাবে চললেও স্বাভাবিকভাবে চলতে পারছে না রাফি। যেদিন থেকে শুনেছে টুসি নিজের পায়ে দাঁড়াতে এই বয়সেই নিজের পড়াশোনার ক্ষতি করে টিউশনি করতে যাচ্ছে, তাও সুজনের দেখানো পথে, তখন থেকে ক্ষিপ্ত হয়ে আছে সুজনের ওপরে রাফি। তার ওপরে সুজন প্রতিদিন সকালে এসে টুসিকে বাইকে করে নিয়ে যাচ্ছে, আবার সময় করে পৌঁছেও দিয়ে যাচ্ছে। এটা যেন অনেক বেশি বাড়াবাড়ি মনে হলো রাফির কাছে। তার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই বা থাকে না, যে সব সময় টুসির আগে পিছে ঘুরঘুর করতে হবে? আবার এই মেয়েটার ফোন নেই, তবু সুজনের সাথে যোগাযোগ করতে বন্ধ রাখেনি। বিশেষ করে এটাই কুড়ে কুড়ে খাচ্ছে রাফিকে প্রতিনিয়ত। আজ 3 দিন ধরে টুসির ছায়াও রাফি দেখতে পায়নি। টুসির রুমের সামনে অনেকবার এসে দাঁড়িয়েও জোর করে ভেতরে যাওয়ার মতো সাহসও দেখায়নি। সেই দিন রাফি ফোনটা দিলেও টুসি সেটা ফেরত নেয়নি। মমতা বেগম রাফির ওপরে রেগে যান তখন। অনেকবার টুসিকে ফোন নিতে বললেও টুসির একটি কথা, সে ফোন ছাড়াই ভালো আছে আর থাকবেও। যেদিন নিজের টাকায় ফোন কিনে নিতে পারবে, সেই দিন জোর দেখাবে, ঠিক সেই দিনই ফোন ইউজ করবে, তার আগে নয়। মমতা বেগম আর কিছুই বলল না। জেদ করা ধ্বংসের কারণ হলেও মাঝে মাঝে জেদ করে অনেক কিছুই হাসিল করা যায়। আর টুসির জেদ করে হাসিল করার ক্ষমতা রাখে, যেটা বারবার গত 5 বছরে তিনি দেখে এসেছেন। আজ 5 দিন হলো টুসিকে দেখতে না পেয়ে রাফির অবস্থা পাগল পাগল প্রায়, অথচ মানুষটা তার পাশের রুমেই অবস্থান করে। কখন রুম থেকে বের হচ্ছে, কখন রুমে আসছে, রাফি বারবার চেষ্টা করেও দেখতে পারছে না, যেন টুসি কোনো ইনভিজিবল জাদুকর হয়ে গেছে। কোনোভাবেই রাফির চোখে ধরা দিবে না সে।
প্রতিনিয়ত রাফির কানে আসছে সুজন আর টুসির হাসাহাসি মাতামাতির শব্দ, অথচ চোখের সামনে আর পায় না। এর মধ্যে রাফি সুজনের বাইকটাও ফলো করেছিল একদিন, কিন্তু টুসির মাথার স্কার্ফ রোধে হাঁকায় টুসির মুখটা দেখতে পায়নি। আবার কিভাবে যেন মুহূর্তেই চোখের পলকে হারিয়েও ফেলেছে সুজনের বাইক। নিজের ইগো জেদ বজায় রাখতে এর জন্য মমতা বেগমকে জিজ্ঞাসা করেনি যে টুসি কোথায়, কোন কোচিং সেন্টারে ক্লাস নিতে যায়। বিকালে টুসির কোচিং এর সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা মেলেনি টুসির। যেন রাফির চারিদিকে সব কিছুই আছে, শুধু নেই টুসি। তবে টুসির কণ্ঠ, সুজনের কণ্ঠের সাথে আরো অনেক ছেলেদের কণ্ঠ ভেসে আসছে রাফির কানে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, তবুও কোথাও টুসির ছায়াও যেন দেখতে পারছে না রাফি। মমতা বেগম ছেলের এমন হাবভাব দেখে কিছুটা আঁচ করতে পারলেও ধরা দিলেন না তিনি। হোক না এমন অস্থিরতা, তবুও তো যদি মন কি চায় ছেলেটা একটু বুঝতে পারে। সিদ্ধান্ত নেয় রাফি, আজ রাতেই যেভাবেই হোক টুসিকে তার সামনে আসতেই হবে। রাফির রুমের দরজাটা খুলে রাখা, চোখ দরজার বাইরে রেখেই বসেছিল। সামান্য চোখ লেগে আসাতেই কখন যেন টুসি বিকেলে নিজের কোচিংয়ে বেরিয়ে যায়। রাফি টেরও পেল না। অনেকটা সময় পর রাফির হুড়মুড় করে লাফিয়ে ওঠে টুসির রুমের সামনে আসতেই বুঝতে পারে বাইরে থেকে টুসি দরজাটা লক করা। এটা দেখে রাফি এক হাত দিয়ে দরজাটা স্পর্শ করে নিজের মাথাটা ঠেকিয়ে অন্য হাতে নিজের সর্বশক্তি দিয়ে থাবা বসিয়ে দেয়। মুহূর্তেই রাফির পুরো শরীর ঝিরঝির করে ওঠে। রুমের দরজাটা খুলে শটান হয়ে শুয়ে পড়ল টুসির বিছানায়। সন্ধ্যায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে টুসি এসে সোজা নিজের রুমের দরজাটা খুলে ভেতরে এসে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। গায়ের ওড়নাটার পিন খুলে হেজাব খুলতে খুলতে মিররের সামনে যায়। কাঁধ থেকে ব্যাগটা পাশের রিডিং টেবিলে রেখে মিররের দিকে তাকাতেই মিররে ভেসে উঠল খুব আয়েশ করে বেডের উপরে এক পা ভাঁজ করে তুলে তার উপরে এক হাত রেখে অন্য পা বেডের নিচে ঝুলিয়ে রেখে টুসির দিকে রক্ত চোখে তাকিয়ে আছে রাফি। ভয়ে চমকে যে ফট করে পেছন ঘুরে রাফিকে দেখেই থমকে গেল যেন টুসি। বন্ধ রুমে রাফিকে রক্তচক্ষু অবস্থায় তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে?" ভাঁজ করা পা নিয়ে নামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কোমর থেকে টি শার্টটা হালকা নিচে টেনে ফোল্ডার করা হাতটা আরেকটু ওঠাতে ওঠাতে ধীর পায়ে টুসির দিকে এগোতে এগোতে বলল, "কেন, অন্য কাউকে আশা করেছিলে বুঝি? মানে আমি এসেছি বলেই কি এতটা অবাক হচ্ছ? আমার জায়গায় সুজন আসলে নিশ্চয়ই এতক্ষণ তার কোলে ঝাঁপিয়ে পড়তে, তাই না? মুখে লাগাম দিয়ে কথা বলুন।" রাফির কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড রেগে গেল টুসি। "আর যাই করুন, অন্তত সম্পর্কের রেওয়াজটা করতে শিখুন। ভাই হয় আপনার সে, আমাকে বিশ্বাস নাই করতে পারেন, অন্তত ভাই হয়ে ভাইকে অবিশ্বাস করবেন না, পাপ লাগবে।" "ও রিয়েলি? তোমার কাছ থেকে শিখতে হবে আমার এখন কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না?" একদম টুসির সামনে এসে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, "প্রয়োজনে শিখতে হবে?" অবুঝে টুসির কথাটা শেষ করতে না দিয়ে টুসির দুই হাতের বাজু চেপে ধরে এক ঝটকায় আরেকটু নিজের কাছে টুসিকে টেনে নিয়ে বলল, "কি শিখতে হবে? বলো, কি শিখতে হবে আমার? বুঝি না আমি কিছু, তাই না? 3 দিন, মাত্র 3 দিনে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, স্কাইপি সব সব লেগেছে তোমার। তার উপরে সব জায়গায় শুধু একটাই নাম, সুজন সুজন সুজন। অডিও কল, ভিডিও কল, মেসেজ, ছবি দেওয়া নেওয়া, ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলা, বাইকে করে ধেই ধেই করে এখানে ওখানে ঘুরে বেড়ানো, সময় নেই অসময় নেই। এত মেলামেশা কিসের সম্পর্ক ওর সাথে তোমার? তাতে আপনার কি?" অশ্রুতে টইটম্বুর চোখে রাফির চোখে চোখ রেখেই বলল টুসি, "আমি কার সাথে কথা বলি না বলি, ভিডিও কলে আসি না আসি, আমি কি করলাম না করলাম, তাতে আপনার কি? সমস্যা কোথায় আপনার আমাকে নিয়ে?"
সুজন ভাই হোক বা অন্য কেউ, তাতে আপনার কি এসে যায়? আমার যাই আসে আমার। কারণ কারণ নয় বলুন, অকারণে। রাফির চোখের চোখ রেখে বলল, অকারণে একটা অলক্ষী, অপয়া, ধর্ষিতা, ঘৃণিত মেয়ের ওপরে অনধিকার চর্চা করছেন, যার কোনো মানেই হয় না। রাফি তীব্র রাগ নিয়ে টুসির দিকে তাকিয়ে আছে। রাগে ফুঁসছে সে। অনধিকার? সত্যি কি সে অনধিকার চর্চা করছে? না, মোটেও না। কিসের অনধিকার? রাইট আছে রাফির, বউ হয় টুসি তার। তাহলে? রাফি দাঁতে দাঁত চেপে টুসির হাতের বাজু আরো জোরে শক্ত করে চেপে ধরতেই টুসির চোখটা বন্ধ করে নেয়। টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে টুসির চোখ থেকে। বুকের ভেতরে শ্বাস দ্রুত ওঠানামা করছে টুসির। রাফি এতটা কাছে টুসিকে টেনে নিয়েছে যে রাফির গরম নিঃশ্বাস টুসির চোখে মুখে উপচে পড়ছে। টুসির চিকন হাতে রাফির মতো বলিষ্ঠ দেহের অধিকারী শক্ত পাঞ্জার পাকাপোক্ত হাতের চাপে পুরো হাত অবশ হয়ে ঝিম ধরে গেছে, যেন শরীর থেকে হাত দুটো আলাদা করে দেওয়া হয়েছে। নিজেকে শক্ত করে চোখটা বন্ধ করে টুসি কষ্টকাতর কণ্ঠে বলল, হাত ছাড়ুন, লাগছে আমার। আর হুটহাট এইভাবে একটা মেয়ের রুমে আসবেন না। একটা মেয়ে? ভুরু কুচকে জানতে চাইল রাফি। এই রুমে যখন তখন আসার পুরো অধিকার আছে আমার। আমি কোনো অনধিকার চর্চা করছি না, বুঝেছো তুমি? কিসের অধিকার? কি সেই অধিকার যার জন্য এইভাবে জোর করে এই রুমে এসে আমার উপরে জোর করছেন? কি সেই অধিকার জানতে চাও তুমি? তাহলে শোনো, বউ হও তুমি আমার, তোমার উপর সব রকম রাইট আছে আমার। আর সেই অধিকার থেকে যখন তখন আসতে পারি আমি এই রুমে, বরং এতে বাধা দেওয়ার কোনো অধিকার তোমার নেই। টুসি ফ্রিজড হয়ে গেল মনে হলো রাফির এমন কথায়। চোখের পলক ফেলতেও ভুলে গেছে। কিছু সময়ের জন্য যেন শ্বাস নিতেও সে ভুলে গেল। বউ হয় সে, কিন্তু কার? যে মানুষটার চোখে সে অপয়া, অলক্ষী, ধর্ষিতা, তার? যে মানুষটা তাকে সহ্য করতে পারে তো না, যে মানুষটা অতটুকু বয়সে তার সাথে দুর্ব্যবহার করেছে, তার? সামান্য একটা ল্যাপটপ নষ্ট করেছিল বলে যেই মানুষটা বলেছিল তার মৃত্যুতে তার কিছুই যায় আসে না, তার? তার উপস্থিতির কারণে যেই মানুষটা নিজের সব কিছু রেখে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শুধুমাত্র তাকে সহ্য করতে হবে না বলে, তার বউ সে? কতটুকু কাকুতি মিনতি করেছিল যেন সে চলে না যায়, এটা ভাবতে এখনো টুসির বুকটা কেঁপে উঠল। অতটুকু বয়সে সবকিছু ভুলে যেই মানুষটা বিদেশে থেকে তার জন্য কত কিছু এনে দিবে সেই আনন্দে কত কিছু লিখে সেই মানুষটার সামনে দাঁড়িয়েছিল, সেই ভালোবেসে যত্ন করে লেখা ছোট ছোট কিছু আবদারে লেখা কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে তার উপরেই বর্ষণ করেছিল, তার বউ সে? অতটুকু বয়সে তার মন ভেঙে দিয়ে যে চলে গিয়েছিল, তার বউ? দেশ ছেড়ে যাবার পর একটিবারের জন্য যার খোঁজ নিয়ে দেখেনি, তার বউ? দেশে আসার জন্য যেই মানুষটা শর্ত দেয় ডিভোর্স না হলে সে দেশে ফিরবে না, সেই মানুষটার বউ সে? বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল টুসির, কিন্তু না, সে কাঁদবে না, দুর্বল হয়ে পড়বে না এই মানুষটার সামনে, যে মানুষটার কাছে সে মূল্যহীন। চোখের পানি মুছে নিয়ে টুসি নিজেকে শক্ত করে বলল, আপনি হয়তো ভুলে গেছেন আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আর আপনি এটাই চেয়েছিলেন। তেড়ে এসে রাফি টুসির হাতের বাজু আবার ঠিক একইভাবে চেপে ধরে বলল, সই করে দিয়েছো তুমি? আমি না, আর আমি সই করবও না। করবেন না? কিন্তু কেন করবেন না? আপনি যা চেয়েছিলেন ঠিক সেটাই তো হয়েছে, তাহলে কেন সই করবেন না আপনি ডিভোর্স পেপারে? কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি, ড্যামিট। দাঁতে দাঁত চেপে বলল রাফি, আগে যা হয়েছে সব কিছু ভুলে যেতে চাই আমি, সব কিছু ভুলে সংসার করতে চাই যেভাবে বাকি 10 জন সংসার করছে। সবকিছু আপনি চাইলেই হবে না মিস্টার আরিয়ান রাফি। এতদিন যা যা চেয়েছিলেন, যেটা করেছেন সেটাই হয়েছে, সবাই ঠিক সেটাই মেনে নিয়েছে, কিন্তু এখন
আর তা নয়। 5টা বছর আগে আমি হলে হয়তো ভুলে যে মেনে নিতাম, কিন্তু 5 বছর আগের সেই আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, কষ্টের রাতগুলো এত দীর্ঘ হয় কেন? একদম পেরোতেই চায় না। প্রতিটা সেকেন্ড কেন এত বিষাদময় কাটে? রাতের এই সমশ্রীন দমকা হাওয়ায় অ্যাসিডের ন্যায় তেজের মতো করে কেন সর্বশরীর পুড়িয়ে ছারখার করে দেয়? কেন চোখের পলকেই নতুন ভোরের আলোর দেখা মেলে না? কেন একটা দিনের সময়টুকুন যেন এক এক যুগের সমান লম্বা মনে হয়? দৃশ্যমান চোখের সামনে, তবুও দূর, বহু দূর ওই বিশাল আকাশের গোলাকৃতির থালার মতন দারুণ এক চাঁদ, যার আলোয় আলোকিত হয়ে আছে গোটা অন্ধকার জগৎ। ঠিক তার কতটা নিচে, ছাদের ওপরে মাথা নিচু করে 2 হাত রেখে শটান হয়ে শুয়ে আছে রাফি। তার হিসেব আপাতত করতে চায় না। পাশেই অনেকগুলো সিগারেটের অবশিষ্ট অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বুকের ওপরে খালি সিগারেটের খামটা যেন বিশাল বড় পাথরের ন্যায় ভার মনে হচ্ছে রাফির কাছে। হোস করে দম ছেড়ে রাফি উঠে বসে। যখন থেকে টুসি জানতে পেরেছে রাফি তাকে ভালোবাসে, ঠিক সেই মুহূর্ত থেকে টুসি রাফিকে এক প্রকার ঘৃণা করতে শুরু করেছে। দেশে আসার পর তো এমন কোনো পরিবেশ তৈরি হয়নি তাদের মাঝে, সেখান থেকে ভালোবাসা তৈরি হবে বা শুরু হবে। তাহলে কি বাকি সবার মতো টুসির রূপের প্রেমে ভালোবাসার নাম দিচ্ছে রাফি? কিন্তু টুসি তো এটা চায় না। রূপ দেখে ভালোবাসার নাম দিয়ে সব পেতে চাওয়া কখনোই ভালোবাসা হতে পারে না। কাউকে ভালোবাসতে গেলে আগে ত্যাগ করতে শিখতে হয়, ধৈর্য ধরতে শিখতে হয়, অপেক্ষা করতে শিখতে হয়। যেদিন রাফি যে ত্যাগ করতে শিখবে, টুসির ছেলে মানুষই সহ্য করার ধৈর্য আসবে, কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা করতে শিখবে, ঠিক সেই দিন যদি রাফি নিজের ভালোবাসার স্বীকারোক্তি করে, তখন টুসি মেনে নিবে যে রাফি সত্যি টুসিকে ভালোবাসে। রাফিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। টুসিকে সে মন থেকে ভালোবেসে ফেলেছে। যদিও টুসির রূপে মুগ্ধ রাফি, তবে সেই মুগ্ধতা থেকে কখনো কোনো অনুভূতি আসেনি তার মনে। রাফি সবসময় ম্যাচুরিটি পছন্দ করে। রাফি সবসময় চেয়েছে তার জীবনে এমন একটি মেয়ে আসুক যে রাফির এলোমেলো জীবনটাকে সুন্দর করে নিজের মতন করে সাজিয়ে তুলবে। সকালে যেই মানুষটার হাতের 1 কাপ তাজা চা থেকে শুরু হবে তার জীবনের নতুন ভোরের আলো। রাফি অফিসে থাকলে সারাদিনে কয়েকশো বার ফোন করে জানতে চাইবে সে কি করছে, খেয়েছে কিনা, কখন ফিরবে। সারাদিনের ক্লান্তি শরীর যখন রাফি বিছানায় এলিয়ে দিবে, তখন সেই মানুষটা খুব যত্ন সহকারে তার কেয়ার করবে। এমন একটি মানুষ চেয়েছিল রাফি। অসুস্থতার সময় খুব যত্ন করে তার মায়ের সেবা করবে, তার বোনেদের প্রতি যার কোনো অনীহা আসবে না, বোনেদের সাথে হাসি আড্ডা খুনসুটিতে যে মানুষটা সারা বাড়ি মাতিয়ে রাখবে, এমন একটি জীবনসঙ্গী চেয়েছিল রাফি। তার অবর্তমানে যে মানুষটা গোটা সংসারের দায়িত্ব নিতে পারবে, এমন একটা জীবন সঙ্গী তার চাই। যেই মানুষটা হঠাৎ চমকে দিয়ে তাকে বাবা হবার আনন্দ দিবে, এমন একটা মানুষ রাফি চাই। 5 বছর আগের টুসি আর এখনকার টুসির মাঝে আকাশ পাতাল ব্যবধান। আর এখন এই টুসির মাঝে সব গুণগুলো বিদ্যমান, যা যা রাফি চেয়ে এসেছে এতদিন। তাই টুসিকে এখন কাছে পেতে চাওয়া দোষের কিছু নয়। তাছাড়া বউ হয় টুসি রাফির, এটা টুসিকে মানতেই হবে। এতদিন যেইভাবে চলেছে এখনো কি সেইভাবে চলবে? না, ভালোবাসা দিয়ে এবার ভালোবাসাকে নিবে রাফি। আজ 3 দিন হলো সুজন ঢাকার বাইরে গেছে কোনো একটা কাজে, তাই টুসি খুব সকালে উঠে একটা অটোতে করে যা আসা করে। মনের কথা বলে দেওয়ার পর থেকে রাফি টুসিকে ফলো করতে ভোলে না। কোচিং এ যতক্ষণ পর্যন্ত টুসি ক্লাস নেয় ততক্ষণ পর্যন্ত রাফি অপেক্ষা করে বাইরে। কোচিংটা মূলত একতলা ভবন, রাস্তার পাশেই। আগে এক পাশে কয়েকটা টঙের দোকান, তার পাশে খাবারের দোকান, অন্য পাশে স্টেশনারি, ছোট ছোট বুক শপ।
এই 4-5 দোকানের ঠিক মাঝ থেকে 10 থেকে 15 কদম গেলেই কোচিং সেন্টার। টঙের দোকানের পেছনের দিকটায় দাঁড়ালে জানালা দিয়ে যে ক্লাসটা দেখা যায় সেই ক্লাসটাতেই টুসি ক্লাস নেয় বাচ্চাদের। রাফি টুসিকে দেখতে ঠিক দোকানের পেছনটায় দাঁড়িয়ে থাকে। নিকোটিনের ধোঁয়ায় বোধ হয়ে থাকে রাফি ঠিক ততটা সময় যতটা সময় ধরে টুসি ক্লাস নেয়। আজকাল এই নেশাটা খুব জেঁকে বসেছে রাফির। টুসি ক্লাসের ফাঁকে যতবারই জানালার দিকে তাকিয়েছে রাফিকে স্মোক করতে করতে, ততবারই টুসির দিকে তাকিয়ে থাকতে দেখেছে। এইভাবে তাকিয়ে থাকায় ভীষণ অস্বস্তিতে পড়ে যায় টুসি, কিন্তু কিছু করার থাকে না। বাধ্য হয়ে নিজের কাজ করতে ব্যস্ততা দেখায় রাফিকে। টুসির এমন অস্বস্তি, বারবার রাফিকে দেখে অপ্রস্তুত হওয়া, রাফি যেন দারুণভাবে উপভোগ করে এটা। আজকাল টুসি লক্ষ্য করছে রাফি সবসময় টুসির চোখের সামনে সামনেই থাকছে। টুসি চাইলেও পারছে না আগের মতো রাফির চোখের আড়াল হয়ে চলতে। সকালে ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখা যায় আগে থেকে রাফি হল রুমে বসে ফোনে গেমস খেলছে। বাসার বাইরে থাকলে রাস্তায় টুসিকে ফলো করছে। বিকালে নিজের ক্লাস শেষ করে ফিরতেই রাফি সেখানেও টুসির ফেরার অপেক্ষায় বসে থাকছে। শান্তিতে নিজের রুমে থাকবে সেটাও পারছে না। দেখা যায় টুসি রিডিং টেবিলে পড়ছে আর রাফি হুট করে এসেই শটান হয়ে টুসির বিছানায় শুয়ে পড়ে কুনুই ঠেকিয়ে এক হাতে মাথার ভর ছেড়ে দিয়ে রাফি টুসির দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। ইচ্ছে তো করে টুসির রুমের দরজাটা লক করে রাখো কি সব সময়, কিন্তু মমতা বেগম বারবার ওপরে এসে টুসি এবং রুনাকে দেখে যায় মেয়েরা কি করছে তা। রুনা আপুই হুটহাট এখন টুসির রুমে আসা যাওয়া করতে থাকে। সামনেই বিয়ে, তাই এটা ওটা বলতে বা দেখাতে আসে বারবার। হঠাৎ দুপুরবেলা জাফর সাহেব এক ছেলে 2 মেয়ে সহ স্ত্রীকে নিয়ে এসেছিলেন সপরিবারের সবাই মমতা বেগমের বাসায়। মূলত রাফি এসেছে সেজন্যই দেখা করতে আসা সবার। দুপুর থেকে সেখানেই ব্যস্ত ছিল টুসি, রুনা এবং মমতা বেগম। রাফি নিচে এসে কিছু সময়ের জন্য আলাপ বিনিময় করে আবারও উপরে চলে যায়। সন্ধ্যায় হঠাৎ রাফি কোথায় যায়, ঘন্টাখানেক পর বাসায় ফিরে আসে। সন্ধ্যায় টুসি নকশি পিঠা তৈরি করে সবার জন্য। সন্ধ্যার পর রাতে একবারে ডিনার খেয়ে তারপর ফিরবেন জাফর সহ তার পরিবার। কড়াকড় আবদার করে বসে মমতা বেগম। বাধ্য হয়ে জাফর সাহেব সিদ্ধান্ত নেয় রাত পর্যন্ত থেকে যাওয়ার। নকশি পিঠা সহ রাতের রান্না শেষ করে টুসি। হাতে হাতে এগিয়ে দেয় রুনা। মমতা বেগম জাফর সহ তার পরিবারের সাথে সময় দেয়। রান্না শেষ করে টুসি সোজা উপরে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। এতক্ষণ আগুনের পাশে দাঁড়িয়ে কাজ করায় পুরো ঘেমে নেমে একাকার অবস্থা টুসির। রুমে এসে 7-5 না ভেবে শাওয়ার নিতে চলে যায় সোজা বাথরুমে। প্রায় 30 মিনিট সময় নিয়ে শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে মাথা মোছে, তাতে টাওয়াল পেঁচিয়ে খোপা করে বেরিয়ে আসে টুসি। রুমে এসে টুসি দেখে তার রুমের দরজাটা লক করা আর রাফি খুব আরাম করে বসে আছে বেডের ওপরে। টুসি অবাক হয়ে যায়, এটা কেমন কথা, সময় নেই অসময় নেই, হুটহাট যে কারোর রুমে আসা যায় না। এইটা কি এই লোকটা বোঝে না? একটা পুরুষ মানুষের রুমে অনায়াসে যাওয়া যায়, কিন্তু একটা মেয়ের রুমে আসার আগে অন্তত 5টা মিনিট ভাবতে হয়, দেন তারপর পারমিশন নিয়ে তারপর রুমে আসতে হয়। কিন্তু এই লোকটা, আরে পাবলিক টয়লেটেও তো 24 ঘন্টা সার্ভিস দিলেও তো ভেতরে ঢুকতে গেলে একটা পারমিশন নিয়ে ভেতরে ঢোকে মানুষ, কিন্তু এই লোকটা তার রুমটাকে পাবলিক টয়লেটের থেকেও আরো নিচু কাতারে ফেলেছে বলে মনে হলো টুসির। তাই টুসি বিরক্ত নিয়ে এক প্রকার তেড়ে আসে রাফির দিকে। রেগে গিয়ে নাকের পাটাটা ফুলিয়ে এক আঙ্গুল উঠিয়ে রাফিকে বলল, একটা মানুষের মিনিমাম কমন সেন্স বোধটুকু থাকলে দিন নেই রাত নেই হুটহাট একটা মেয়ের রুমে কখনো আসে না, ঠিক আছে? বুকে হাত দিয়ে জ্ঞান হারাবো টাইপ রিয়াক্ট করে রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে টুসিকে বলল, হাই হাই, সদ্য স্নান করা এক বিবাহিত নারীর মনে হচ্ছে আমার বাচ্চা বউটাকে। একেবারে বাচ্চা বউ, উফস, বিবাহিতই তো। আমিও না। আগুনে ঝলসে যাওয়া কি অমায়িক রূপ, ভেজা চুলে টাওয়াল পেঁচিয়ে খোপা, সারা অঙ্গে বিন্দু বিন্দু নহর, এমন লেপ্টে যাওয়া কাজল কালো, এভাবে তাকানো দেখে
এই প্রথম মনে হচ্ছে সত্যি আমি কারোর প্রেমে পড়েছি। এবার বাজে কথা বন্ধ করুন। একটিও বাজে কথা বলি নাই, বিশ্বাস করো বউ। তবুও তুমি যখন বলছো। নিজের ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরে রাফি বলল, একটাও বাজে কথা বলবো না, মাত্র একটা কথা ছাড়া। বউ ডাক শুনে টুসির শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। শরীরে কাঁটা দিয়ে উঠল মনে হলো টুসির। বুকের ভেতর হৃদয়টা ঢিপ ঢিপ করতে থাকলো। বউ শব্দটা নিশ্চয়ই কোনো জাদু আছে, তা না হলে টুসির কেন এমন অদ্ভুত অনুভূতি হলো। কিন্তু টুসি চায় না এমন অনুভূতি হোক এই মানুষটির জন্য, যে মানুষটার কাছে তার মৃত্যুতেও কিছু যায় আসে না। পরেক্ষণে টুসি নিজের মনকে শক্ত করে চোখে মুখে বিরক্তির ছাপ আনে, কিন্তু মুখে কিছুই বলে না। টুসিকে চুপ করে থাকতে দেখে রাফি বলল, ভেজা চুলে খোপা বাঁধায় একদম আমার বউ বউ লাগছে। বিশ্বাস না হয় পেছনে তাকিয়ে আয়নাতে দেখো। টুসি পেছনে না তাকিয়ে এক টানে মাথা থেকে টাওয়ালটা খুলে ফেলল। এটা দেখে রাফি ঠোঁট চেপে হেসে দিল। রাফিকে এইভাবে হাসতে দেখে চরম বিরক্ত হলো টুসি। রেগে গিয়ে বলল, এখন নিশ্চয়ই আপনার বউ বউ লাগছে না? রাফি মাথায় একটু কাত করে দেখল টুসির চুল থেকে টুপটুপ করে পানি পড়ে ভিজে যাচ্ছে টুসির গায়ের জামাটা। এটা দেখে রাফি বাঁকা হাসলো। তারপর টুসির দিকে তাকিয়ে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, বউকে সব সময় সব অবস্থায় বউই লাগে। বাই দা ওয়ে, তোমার জামা ভিজে যাচ্ছে। যাক, তাতে আপনার কি? কাট কাট করে জবাব দিল টুসি। নিচে সবাই অপেক্ষা করছে, আর আপনি এখানে আমাকে। থেমে গেল এবার টুসি। কি জন্য এসেছেন এখানে তাই আগে বলুন। অফস, দেখছো ভুলেই গেছি আমি একেবারে। আজকাল তোমাকে দেখতে দেখতে আমি বাকি সব কিছু না একদমই ভুলে যাই। এ কেমন অসুখ হলো আমার বলো তো বউ? অবশ্য এমন অসুখে আমি অসুস্থ হলে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, যেন এই অসুখ আমার ইহ জীবনে না সারে। তুমি বললে না তোমার জামা ভিজে গেল, আমার কি? আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো। অবশ্যই এখন জামা ভিজলে আমারই সুবিধা হবে। মানে? মানেটা পরে বুঝতে পারবে। যাই হোক, আমার এখন আসার কারণ তোমাকে সারপ্রাইজ দেওয়া। দেখো তো পছন্দ হয় কিনা। রাফি টুসির সামনে থেকে সরে যে টেবিলের ওপর থেকে পানির জগটা হাতে নেয়। তারপর টুসিকে বেডের উপরে দেখতে ইশারা করলো। টুসি বেডের উপরে তাকাতেই দেখে পুরো বিছানা জুড়ে বিভিন্ন ব্র্যান্ডের সব মিলিয়ে কয়েকশো লিপস্টিক, কয়েক প্রকারের কতগুলো কাজল, আইলাইনার, অনেক রকমের মুখে ব্যবহারের প্রসাধনী, মাথার চুলের জন্য ব্যবহার করা শ্যাম্পু থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যাবতীয় সামগ্রী। পাশে কয়েকটি বাক্স বোঝাই যাচ্ছে জুতা আছে। এক পাশে মেকআপ জাতীয় সমগ্র সামগ্রী, দুই তিনটা বেশ দামি শাড়ি, আবার থ্রি পিসও আছে দেখে বোঝাই যাচ্ছে। পাশেই ইয়া বড় একটা টেডি বিয়ার। অবাক হয়ে যায় টুসি, যেন আস্ত একটা কসমেটিক্সের দোকান মনে হলো তার বেডটা। এতক্ষণ খেয়াল করেনি রাফির সাথে কথা বলার সময়। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে টুসি এইসবই দেখছিল। এর মধ্যেই রাফি হঠাৎই একটা কাজ করে বসে। জগের পানিটা সব ছিটকে দেয় টুসির দিকে। গোসল করে এসে আবারও ভিজিয়ে দেওয়ায় ক্ষেপে গেল টুসি। কিন্তু রাফি টুসির এমন ক্ষেপে যাওয়াতে পাত্তা দিল না। রেগে গিয়ে টুসি বলল, কি করলেন এটা আপনি? গোসল করে এসেছি, তবুও আপনি কি ভেবেছেন এইসব দিয়ে প্রপোজ করবেন আর আমি সব ভুলে যে আপনাকে ভালোবাসবো? কখনোই না। দেখলে বড্ড বোকার মতো তুমি কথা বললে। তুমি এবার কিন্তু কসমেটিক্স দিয়ে কি কখনো কাউকে প্রপোজ করতে দেখেছো? এগুলোর জায়গায় ফুল হলে তখন না হয় তুমি এটা বলতে পারতে। আমি তো কেবল আমার বউয়ের প্রয়োজনীয় সামগ্রী এনে দেওয়ার জন্য চেষ্টা করেছি মাত্র। আমার বাচ্চা বউটা 5 বছর আগে আবদার করেছিল। অবশ্যই একবার চোখ বুলিয়ে এসব চোখে পড়ে নিয়েছিলাম। সব তো দেখি নাই, তাই তোমার লিপস্টিকের ওপর ভিত্তি করে এইসব নিয়ে এসেছি। তখন দিতে পারিনি, এটা আমার খুব বড় অন্যায় হয়েছে। আমি মানছি তা। সেই অন্যায়ের শাস্তি যদি দিতে চাও দিতে পারো। নিয়ে যান এইগুলো সব। চাই না আপনার দেওয়া কোনো কিছু। তোমার কি মনে হয় এগুলো নিয়ে যাওয়ার জন্যই আমি এনেছি? এটা ভুল ভাবছো। এখান থেকে একটা শাড়ি পরে সুন্দর করে
বইয়ের মতো করে সেজে নিচে এসো। ভাবলেন কি করে আপনার দেওয়া কাপড় আমি আমার শরীরে জড়াবো? আমার কি কাপড়ের অভাব পড়েছে? প্রয়োজনে আমি বিনা কাপড়ে থাকবো। হাহা, কি বললে তুমি? বিনা কাপড়ে থাকবে? ও মাই গড! ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো রাফি। টুসি অতিরিক্ত রেগে মুখ থেকে কি বলে ফেলেছে বুঝতে পেরে নিজের ওপরে নিজেরই চরম বিরক্ত হলো টুসি। হাসি থামিয়ে রাফি টুসিকে রাখতে দেখে জগের অবশিষ্ট পানিটুকু তার টুসির মাথার উপরে ঢেলে দিল। আচানক এমন হওয়াতে দিশেহারা হয়ে যায় টুসি। এটা দেখে রাফি বলল, তোমার রাগ ঠান্ডা করার চেষ্টা করলাম, এতটুকুতে না হলে বলো, আমি আরো আনছি। আপনার মতো খারাপ লোক আমি আমার জীবনে দুটো দেখিনি। কি করলেন এটা আপনি? পুরো ভিজিয়ে দিলেন আমাকে। রেগে কিছুটা চিল্লিয়ে বলল টুসি। সরি সরি, ইস, পুরোই ভিজে গেছো যে তুমি। পুরো ভিজিয়ে দিয়েছেন, আবার এর কি হচ্ছে? সরি বললাম তো বউ। যাও, কাপড়টা চেঞ্জ করে নাও। ওই যে গোল্ডেন পাড়ের লাল শাড়িটা দেখছো না, ওটা পরে দারুণ মানাবে তোমাকে, একদম আমার বউ বউ লাগবে। শাড়ি পরবো, তাও আবার আমি, তাও আপনার কিনে আনা? হাও ফানি। কথাটা বলে টুসি সোজা কাঠের আলমারির কাছে চলে যায় একটা কাপড় বের করার জন্য। আলমারির পাল্লা হাতলে হাত দিয়ে দেখে, খোলার চেষ্টা করে, বুঝতে পারলো তা লক করে রাখা। বুঝতে আর বাকি রইল না এই কাজটা কে করেছে। রাগী চোখে পেছনে ঘুরে রাফির দিকে তাকাতেই রাফি বলল, সত্যি ফানি, যেভাবে শাড়ি সামলাও। টুসির মনে পড়ল বিয়ের দিন রাতে কিভাবে তার শাড়িগুলো খুলে গিয়েছিল, আর সে এলোমেলো শাড়ি সব দিক থেকে টেনে তলা করে বুকে জড়িয়ে রাফিকে বলেছিল, এই বর, এই বর, এই যে বর, দরজাটা একটু খুলবেন? আপনি কি রেগে আছেন? আমার সাথে তো একটুও কথা বললেন না। শাশুড়ি আমাকে বউ সাজিয়ে দিয়েছে, কেমন বউ বউ লাগছে আমাকে, দেখেছেন? না দেখলে এখন একটু দেখে নিন না, একটু পরে আর দেখতে পারবেন না কিন্তু। এখনই আমার শাড়ি খুলে গেছে, সাথে ওড়নাটাও। একবার আপনার দেখা হলে আমি সব খুলে ফেলবো। কথাটা মনে পড়তে টুসির কান দিয়ে যেন ধোঁয়া বের হলো। রাফি কি বোঝাতে চাইছে শাড়ি সামলানোর কথা টুসির বুঝতে বাকি নেই, তাই রেগে গিয়ে বলল, ব্যঙ্গ করছেন? অতটুকু বয়সে শাড়ি সামলানো কতটা কঠিন তা কি করে আপনি বুঝবেন? আপনার কাছে তো বাচ্চাদের মন মাটির তৈরি কোনো খেলনার সমান। পছন্দ হয়নি তাই ভেঙে গুড়িয়ে দিতেই এক সেকেন্ডও ভাবেননি আপনি। এভাবে কথা বলছো কেন? আমি মানছি তো আমার ভুল হয়েছে, কিন্তু একটা বার আমার দিকটা ভেবে দেখো। একজন পরিপূর্ণ যুবক কখনো একটা বাচ্চা মেয়েকে বউ হিসাবে মেনে নিবে? এটা কি এতটাই সহজ? একজন পরিপূর্ণ যুবকের বিয়ে নিয়ে একটা চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিছু আশা থাকে। আমার আশাটা এতটুকু হয়তো বেশিই ছিল। আমি চেয়েছিলাম যাকে বিয়ে করব সে শুধু আমাকে নিয়ে নয়, আমার পুরো পরিবারটাকে সামলাবে। সেখানে আমার পুরো পরিবার তোমাকে সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছিল। আচ্ছা, পরিবার আমাকে সামলানোর কথা বাদই দিলাম, পারতে অতটুকু বাচ্চা বয়সে আমার সেই আকাঙ্ক্ষা, চাহিদা পূরণ করতে? পারতে না। নিজের শরীরের ওড়নাটা পর্যন্ত সামলাতে পারতে না। সেখানে বিয়ের মতো পবিত্র একটা সম্পর্ককে কিভাবে সামলাতে? আমার জায়গায় অন্য কেউ হলে তো কি করতো সত্যি করে বলো তো? টুসি রাগে ফুঁসছে, যদিও রাফির কথায় যুক্তি আছে, একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তবে একটু কি ভালো ব্যবহার করা যেত না তার সাথে? একটু সময় দেওয়া যেত না সবকিছু বুঝে ওঠার জন্য? টুসিকে রাখতে দেখে রাফি বলল, আমার জায়গায় একবার নিজেকে বসালে বুঝতে পারতে আমার এমন করার কারণটা কি। তবুও বলবো, আমারই ভুল ছিল সব। মেনে নিচ্ছি তো আমি, ক্ষমা করে দিয়ে একটিবার সুযোগ দাও। ভিজে কাপড়ে ঠান্ডা লেগে যাবে, আমার অনেক কথা বলার আছে। যাও, শাড়িটা পরে রেডি হয়ে নাও, নিচে মম এক্ষুনি ডাক দিবে। পরবো না আমি শাড়ি, প্রয়োজনে এই ভেজা কাপড় পরেই থাকবো, তবুও পরবো না। আর সুযোগ চাইছেন তাই না? সুযোগ আমিও চেয়েছিলাম, কত আকুতি মিনতি করেছিলাম আপনার কাছে, শুনেছিলেন আপনি একটি কথাও আমার? জেদ করো না প্লিজ, মানছি তো সব ভুল আমার। দরজার করাঘাত হতেই রাফি থেমে যায়।
রুনা বাইরে থেকে টুসিকে বলছে, আর কতক্ষণ লাগবে তোমার? মম নিচে যেতে তাড়া দিচ্ছে, সবাই অপেক্ষা করছে। টুসি কটমট করে তাকালো রাফির দিকে। রাফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখের সামনে আঙ্গুল তুড়ি দিয়ে আলসেমি ঝেড়ে বসে পড়লো বেডের ওপরে। তীব্র রাগে ফেটে পড়ল টুসি এবার। তোমার কি দেরি হবে আসতে? আমি তাহলে, না আপু, তুমি যাও, আমি 5 মিনিটে আসছি। রুনা চলে যায়। টুসি রাফির কাছে চাবি নেওয়ার জন্য হাত এগিয়ে বলল, চাবিটা দিন। চাবি? সেটা তুমি আজ পাবে না, কাল দিব। আমি কিন্তু আমাকে ডাক দিব। ভিজে কাপড়ে কষ্ট করে তোমায় নিচে যাওয়ার দরকার নেই, আমি নিজেই মমকে ডেকে আনি, কি বলো? টুসি বুঝতে পারলো রাফির সাথে কথা বাড়িয়ে লাভ হবে না, তাই আলগোছে বেডের ওপর থেকে বিছানার চাদরের 2 কোণা ধরে রাফির দিকে ছুঁড়ে মেরে বলল, এতদিন আপনাকে শুধু অসহ্য লাগতো, কিন্তু আপনার এমন ব্যবহারে জাস্ট ঘেন্না ছাড়া আর কিছুই আসছে না। কারোর প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু তাকে ঘৃণা করা যায় না। ঘৃণা করতে করতে একদিন ঠিক ভালোবেসে যাবে। আমি সেই অপেক্ষার প্রহর গুনব। আফসোস, মৃত্যু আপন করে নেব, আপনাকে তবু অপেক্ষার অবসান ঘটাবে না। সেটা তো সময় বলে দিবে। যদি তোমার কথা সত্য হয়, তাহলে ওপারে না হয় অপেক্ষা করব তোমার থেকে একটু সুযোগ পাওয়ার আশায়। যাই হোক, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। মম উপরে এসে যদি আমাদের দুজনকে এক রুমে দেখে, বিষয়টা তোমার জন্য কেমন হবে জানি না, তবে আমার জন্য সুবিধা হবে। শাড়িটা না পরো, এখান থেকে একটা 3 পিস তো পরে নাও।